অবরুদ্ধ নিষেধ পর্ব ১৪। লেখিকা তেজস্মিতা মূর্তজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি, প্রীতম। তো চলো শুরু করা যাক। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়িতে জয় ঢাকা যাবে। সে ঢাকা যাওয়ার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে ভালো। রাত ১০টার সময় হামজা ও জয় একসাথে বসে খেলো দুজন। এরপর দুটো সিগারেট ধরালো দুজন। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি ৩ দিনের ভেতর ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদায়। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করছে তাদের লোক টাকা নিয়েও ভোট দেবে না। একটাই অপশান তাদের কাছে, তুমি। মাঝার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে। খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। জয় ঘরে গিয়ে একটা হাফ স্লিভ টি শার্ট পরে এলো। জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই ২-৪টে কথাও বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো। কবুতরদের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করবো বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। ঘরে ঢুকে দেখলো রিমি কাপড় ইস্ত্রি করছে। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। জয় বলল, রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে থাকবো কেন? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠ্যাস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তাই। আফটারঅল মেয়ে লোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখল না জয় কথাটা। প্যাচ প্যাচে হাসি হাসলো। আছে বলেই তো বলছি। সে যাকগে, পরীক্ষা দিতে যাচ্ছি, একটু দোয়া কালাম পড়ে ফুঁটু দিয়ে দেন। আমার তো মা নেই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে দোয়া চান গিয়ে। জয় বসলো বিছানার ওপর। ভাবি, ভাই এমনিতেই খুব টেনশনে আছে। বোঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার। তার উপর চারদিকে বহুত ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে। অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার ওপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ। তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা টমা চাইবো না, জানেনই। অথবা আফসোসও করবো না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কদিন আগ আর পিছু, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটাই এমন ভাবি, যেখানেই আমার অবস্থান তার আশপাশে কিছু না কিছু ক্ষয় হয়ই। এটা আমার নিজস্বতা বলা চলে। মেনে নিন। আসি। ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওড়নার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলো হামজা। পুরো দুটো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন ২ কাপ চা খেল। এক প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি। তুমি থাকবে এখানে। মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুঁজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছে। এই বাসেও তোর সাথে মৃত্যু দূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে ১ ঘন্টাও ওখানে দেরি করবি না। সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ। ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। পাশের জানলা খোলা রাখবি না। আর টি শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়ছে তো। পৌষ মাস বলে কথা, চারিদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো।
জ্যাকেট আনিনি সাথে। আমার শীত লাগে না জানোই তো। কবিরকে বলে দিয়েছি ও সবসময় সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাত বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মান ইজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুঁজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দেয়াশলাই কিছুই নাই আমার সাথে। লাইটারটা দাও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। পরীক্ষা শুরুর আগে দুদিন ছুটি ছিল। রাত 4টার দিকে ঘুমিয়ে আবার উঠেছে 6টায়। নামাজটা পড়ে আবার শুরু করে দিয়েছে পড়া। আজ প্রথম পরীক্ষার বিষয় ইন্ডাক্টরি এনথ্রোপোলজি। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলো যে ভালো তা তো মোটেই নয়, তবে এটা বিরক্তিকর। পড়তে পড়তে কখন বেলা 9টা বেজেছে টের পেল না অন্তু। সেই কখন থেকে আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই সবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মানে রুচিই পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মারল। তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রঙা চাল জড়ানো লম্বাটে চেহারা, চাপ দাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন। জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। হাসল অন্তু। আমি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। বেত হাতে করলে? ইস, খামোখা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধু ভয় দেখাতে বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিন ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেলেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুলে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল। অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। কথাটা বলে আবার নিজেই হেসে ফেলে। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করল। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? কথাটা অভিযোগের সুরে পড়ল। অথচ আমজাদ সাহেব বুঝলেন তার মেয়ে প্রতীকী অর্থে কথা ঘোরাতে জানে আবেগ লুকিয়ে। বুঝে হাসলেন আমজাদ সাহেব। পাগল মেয়ে, ভাব সবারই সেরা হয়। আমি জীবনে বিশেষ কিছুই দিইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে পারিনি। এত ঋণ রাখবি না নিজের ওপর। ঋণ আমার ঘাড়েও আছে তোর। আমার তো মা নেই। তোকে মাঝে মধ্যেই মা মা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাঁধ মানবে না বেশিক্ষণ। অনুরোধ করার মতো বলে উঠল, চুপ করো, চুপ করো আব্বু, চুপ করো। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেওয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি। একটা আঙুলের মাথা ধরত। তার বক্তব্য ছিল, পুরো হাত ধরলে সে আব্বুর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু তার নিজের ওপর বিশ্বাস হারানোর নয়, আব্বুর সঙ্গে তো ছাড়ার নয়ই। আমজা সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল, খেয়ে নেই। তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বু সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভেতর একথলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভূত হচ্ছে বুকের ওপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু, তুমি কোনোদিন আমায় রেখে চলে যেও না। আমি একদম ফুরিয়ে যাব, বিশ্বাস করো। এই দয়াটুকু করো আব্বু। তুমি নিষ্ঠুর হয়ে না আমার ওপর। তোমার যার হলে আমার সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু পুরোপুরি নয়।
তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরার ওইটুকু তো ফাঁকা। এই চলমান পৃথিবীর ভারী পৃষ্ঠনে একা টিকতে পারার সাহস জোটাতে পারবো না কোনোদিন। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তু কোনোদিন এভাবে বলেনি। আজও বলছে তো বলছে যে স্বরে, সেই স্বরে মানুষ মানুষকে শাসন করে। স্বর নরম নয়, নমনীয় নয়, হুমকির মতো শুনতে লাগলো। আমজাদ সাহেব চোখ বুজে হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটোস্ট্যাট কপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। দুজনের সম্পর্ক একদমই সেই সকল বন্ধুদের মতো যারা কোনোদিন বলেনি আমরা কিন্তু বন্ধু দুজন। কেউ বলেনি বুকটা ফেঁড়ে দেখ, তোর জন্য কতটা জায়গা রক্তে ধুয়ে পরিশুদ্ধ করে রেখে দিয়েছি, শুধু তোর জন্য। পাগলের মতো কথা বলিস না অন্তু। কেউ চিরকাল থাকে না, যিনি থাকবেন তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা, আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তা নিজের ভেতরে রাখবি না। অন্তু নিজের উপর বিরক্তিতে নাক মুখ কুঁচকে শক্ত গলায় বলল, আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? অন্তুর ওপরের খোলস বা নাটককে এড়িয়ে ভেতরটাকে আমজাদ সাহেব শুষে নিতে জানেন। অন্তুর দিকে তাকিয়ে সেই দক্ষতা প্রয়োগ করে বললেন, আমি যতদিন আছি তুই আমার পাখার নিচে সুরক্ষিত। আমি না থাকার কালে যা আসবে তোর উপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তুর হাতটা শক্ত করে চেপে ধরলেন তিনি, যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমিও থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবদ্দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর ঢাল তোর ধৈর্যে। এই দুটোকে সবসময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখতে হবে। মনে রাখবি, ধৈর্য নামক ঢালটা যেন বেশ পুরু হয়, ছোটখাটো আঘাতে তার কথাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস, এই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশানটা হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামি আমি করিনি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার থেকে। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবিলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তার সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যার সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই সেটা ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল একটা ফাঁড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদের চেয়ে এটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তুকে ভার্সিটি পৌঁছে দিতে বের হলেন আমজাদ সাহেব। অন্তু আজ অব্দিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটোখাটো পরীক্ষাও দিতে যায়নি। স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব। তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে রইল রাস্তা পার হওয়ার জন্য। বরাবরের মতো আব্বুর আঙুলের ডগাটা নিজের তর্জনী আঙুল দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিন থেকে, না জানি কোন দিক থেকে জয় এসে দাঁড়ায়। সেদিন যে অভিযোগ করেছে, তারপর আর ভার্সিটি মুখো হয়নি। আজকে অপেক্ষা করছে তার জন্য। যদি হঠাৎ জয় এসে দাঁড়ালো, তারপর কি করবে আব্বুর সামনে? ভাবতেই বুক আটকে আসার উপক্রম হলো। অথচ সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ের সামনে পৌঁছেও জয়ের দেখা পেল না। বারবার সুক্রিয়া জ্ঞাপন করলো সৃষ্টিকর্তার কাছে। সেদিনের অভিযোগ কাজে দিয়েছে। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে। তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি, নাকি চলে দিতে পারবি? অন্তু ঘাড় নাড়ল। আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিংয়ের ভেতরে ঢুকে বারান্দা পার হলো, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা ওপরের দিকে তুলে ভেজা ভাবটা শোকানোর চেষ্টা করলেন। আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনও এভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টারমশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তুটা বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ঝুঁটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন। আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ নাই করতে পিয়ন এলো হলে।
অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিয়ন জানালো মনোয়ারা রহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। অন্তুর কপালে ভাঁজ পড়ল, ভেতরটা নড়ে উঠল আচমকাই। এতক্ষণ শুনলে অবরুদ্ধংশীদের 14তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।